আপনাদের যেটা মনের ভয় সেটা একদম মিটিয়ে দিন। আজকালকার দিনে ফিটাল মেডিসিনে অনেক কিছু করা যায়। যদি পেটটা খারাপ হয় তখন সেটা ট্রিটমেন্ট করতে হবে। তাতে কি হবে না, বাচ্চার গ্রোথটা বন্ধ হবে। 12 সপ্তাহ অবধি একবারে কিচ্ছু খাবেন না, মানে যা আমরা বলে দেবো সেইটুকুই খাবেন, বাড়ির খাবার খেলে কিছু হয় না। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত। সন্তান আসছে না, কিভাবে সন্তান আসবে সেটাও যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ যে সন্তান পৃথিবীতে আসছে সে যেন সুস্থ হয়। এই সুস্থ সন্তান কিভাবে জন্ম দেওয়া সম্ভব? আজকের দিনে যেভাবে চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলেছে, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে যদি গর্ভাবস্থায় সন্তানের কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেই ত্রুটি সারিয়ে ফেলে সুস্থ সন্তানের জন্ম দেওয়া সম্ভব। ফিটাল মেডিসিনের যেভাবে চারিদিকে বিষয়গুলো নিয়ে গবেষণা চলছে, আমরা এই বিষয় নিয়ে আরেকটু জানতে চাই। প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায় স্যার, নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। আরে আমার ধন্যবাদ কি, এই তো আমার ভালোই লাগে। না, ডেফিনেটলি, কিন্তু আমরা খুব সমৃদ্ধ হই যতবার আপনি আসেন। আমরা চলে এসেছি আজকে অঙ্কুরন প্লুরো ফার্টিলিটি সেন্টারে। স্যার, এই অঙ্কুরন প্লুরো ফার্টিলিটি সেন্টার নিয়ে দু এক কথা প্রথমে আপনার কাছে জানবো, তারপর আমরা মূল আলোচনায় ফিরে আসবো। এই অঙ্কুরন আর প্লুরো ফার্টিলিটি সেন্টার না, অ্যাকচুয়ালি আমরা ছিলাম, আপনাদের সঙ্গে তো আলাপ আছেই, আগে জানতেন আমরা অঙ্কুরন আমাদের ফার্টিলিটি সেন্টার আমরা 3 জন ডাক্তার মূলত তৈরি করেছিলাম। তো অঙ্কুরন আরও ডানা মেলতে চায়, আরও বড় হতে চায়, সেই জন্য এই প্লুরো, যেটা বলা যেতে পারে অল ইন্ডিয়া সংস্থা, তার সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু আমরা তেমনি আছি, এখানে এসে সমস্ত যেরকম পরিষেবা দিচ্ছিলাম তাই হবে। আমরাই আছি, আমি ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, ডক্টর বাসব মুখার্জি এবং আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর সরোজ মুখার্জি, বালাকৃষ্ণ ঝা, আমরা সবাই আছি আপনাদের পরিষেবা দেবো বলে। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে ফিটাল মেডিসিন, সে নিয়ে বলবো। একেবারে বলো। আমাদের যেটা আজকের দিনে মায়েদের মূল প্রশ্ন থাকে যে আমার সুস্থ সন্তান আমার গর্ভের ভিতর আছে কি? তো এই সুস্থ সন্তান গর্ভের ভিতর থাকার জন্য প্রথমে যেটা দরকার, যে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ একজন মায়ের ক্ষেত্রে? এইটা শুরু কিন্তু মানে প্রেগনেন্সি হওয়ার আগে থেকে, প্রেগনেন্সি হওয়ার পরে নয়, মনে রাখবেন কথাটা। ধরুন যাদের ডায়াবেটিস আছে তারা কি মা হতে পারবে না? নিশ্চয়ই পারবে। অনেকের অনেক ব্লাড প্রেশার বেশি থাকে, তারাও পারবে। থাইরয়েডের প্রবলেম থাকে, সেটাও পারবে। ব্যাপারটা হচ্ছে এই ট্রিটমেন্টগুলো আগে থেকে করতে হয়। শরীরটা যখন সবথেকে সুস্থ অবস্থায় থাকে সেই সময় যদি গর্ভসঞ্চার হয় তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না, সেই প্রেগনেন্সিটা ঠিকঠাকই থাকবে। এখন এই যে আমাদের অঙ্কুরন প্লুরো হয়েছে এখন, তো এখানে আমরা প্রথমেই দেখে নিই, ও যেমন সাথী বলছিল যে যাদের বাচ্চা হচ্ছে না, মা হবার জন্য যেমন আসছেন তাদেরকে তো চিকিৎসা করছি। এইবার যখন তাদের গর্ভসঞ্চার হলো, মানে মা হবেন, তখন প্রশ্ন জাগে আমার বাচ্চাটা সুস্থ তো? এটা শুধু যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছে তা নয়, মানে সব মায়েরই এইটাই প্রশ্ন, বাচ্চাটা সুস্থ তো? একদম। আমার এক রিলেটিভই আমাকে আজ জিজ্ঞেস করেছে যে আচ্ছা, এই যে বাইরে থেকে এইসব করা হয় আর্টিফিশিয়াল ব্যাপারগুলো, ঠিক হয় তো বাচ্চা? মানে আসলে প্রশ্নটা মুখে যেটা আপনারা করতে পারেন না, বিকলাঙ্গ হয় কি? রাইট। না, হয় না। তার কারণ হচ্ছে, হতে পারত যদি আমরা সম্পূর্ণ স্ক্রিনিং না করতাম। আমরা তো দেখে নিচ্ছি। কখন থেকে দেখছি না, যখন ওভামটা বেরোচ্ছে, যে ডিম্বাণুটা, সেই ডিম্বাণুটার নানা রকম ক্যাটেগরি হয়, রাইট? আমরা সব থেকে ভালো একটা, তার মাঝামাঝি একটা, আর একদম খারাপ যেটা। এই যখন ডিম্বাণুগুলো কালেক্ট করা হয় আপনাদের ভাষায় টেস্ট টিউব বেবির জন্যে, তার যেগুলো খারাপ সেগুলো আমরা প্রথমেই ফেলে দিই। তারপর সব থেকে ভালোগুলোকে ফার্টিলাইজ করা হয় আরেকটি শুক্রাণু দিয়ে। এইটা ফার্টিলাইজেশন যেটা হলো,
সেটা যদি ঠিক ঠিক গ্রো করে তাহলে কিন্তু সে 1 দিন 3 দিন 5 দিনে ঠিক বাড়বে এবং 5 দিনে যে ইয়েটা হয় অবস্থাটা হয় তাকে বলে ব্লাস্টোসিস্ট। সেই অবস্থায় যদি মায়ের গর্ভে সেটা রাখা হয় তার কিন্তু ভালো প্রেগনেন্সি হওয়ার বা প্রেগনেন্সি চলবার চান্সটা অনেক বেশি। এখন যদি তার সঙ্গে অন্য প্রবলেম থাকে যেমন ডায়াবেটিস, যেমন থাইরয়েড, আরও অন্যান্য রোগও তো থাকতে পারে, সেইগুলো কিন্তু আমরা প্রথমেই বলেছি যে প্রেগনেন্সি হওয়ার আগেই সেগুলোকে ট্রিটমেন্ট করি এবং প্রেগনেন্সি হওয়ার সময়ও সেটা চলে। একটা আপনাদের জেনে রাখা উচিত, যাদের থাইরয়েডের সমস্যা আছে ডাক্তারবাবু অনেক সময় দেখবেন ডোজ বাড়িয়ে দেয় প্রেগনেন্সিতে। হ্যাঁ, সেটাই তো উচিত, সেটাই তো দরকার, সেই জন্যই করে। ধরুন ডায়াবেটিস আছে যাদের, ডায়াবেটিস মেলিটাসে প্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সির সময়ে কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সির সময় ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তখন মায়েদের প্রশ্ন রাখে, ওরে বাবা আমাকে সারা জীবন ইনসুলিন চলবে? না, তা নয়। কারণ ওই অবস্থায় যদি ইনসুলিন দেওয়া হয় বাচ্চার কন্ডিশনটা ঠিক থাকে, মাও অনেক কন্ট্রোলে থাকে, সুগার লেভেলটা অনেক কন্ট্রোলে থাকে। সেই জন্য তারপরে যখন বাচ্চা হয়ে যাবে হয়তো সে আবার ওরাল মেডিসিন খাবে। সেই জন্য এগুলো যে লং টার্ম সারা জীবনের এটা করতে হবে তার কোনো মানে নেই। সেই রকমই আমরা সব জিনিসই দেখি, যেমন থাইরয়েডের কথা বললাম, তারপরে ব্লাড প্রেশার ধরুন কারোর ব্লাড প্রেশার আছে, সে একটা অন্য ওষুধ খাচ্ছে যেটা আমরা প্রেগনেন্সিতে দিতে চাই না। আমরা ল্যাবেটারল, আমাদের ভাষায় একটি লোভেট, আপনারা অনেকেই হয়তো খাচ্ছেন, সেইটা দিয়ে চিকিৎসা করতে চাই। কেন? ইট ইজ সেফ ইন প্রেগনেন্সি। তাহলে দেখো সাথে আমরা সব সময় চিন্তা করছি সেফ ইন প্রেগনেন্সি। রাইট স্যার, রাইট। সেফটি কার? মায়ের এবং বাচ্চার। এই বাচ্চার ব্যাপারে আমরা কি বেশি সাবধানতা নিই আইভিএফ প্রেগনেন্সিতে? আইভিএফ প্রেগনেন্সি কি অন্য প্রেগনেন্সি থেকে আলাদা? কিছুটা আলাদা তো বটেই, কারণ এত হরমোন এত কাণ্ড করে যে প্রেগনেন্সিটা হয় তাতে মায়ের শরীরের তো কিছু অসুবিধা হয়, সেই জন্য আমাদের বেশি লক্ষ্য রাখতে হয়। আর তাছাড়া যাদের হচ্ছে না তারপরে প্রেগনেন্সি হচ্ছে, তার মধ্যে কিছু তো একটা গলদ ছিল, ক্রনিক ডিজিজ তার শরীরে কিছু আছে হয়তো, সে কিডনি হোক হার্টে হোক কিছু একটা, সেইগুলোর দিকে নজর রাখতে হয় বেশি করে। এইবার বাচ্চার ব্যাপারে যেটা নিয়ে শুরু করছিল ফিটাল মেডিসিন, আজকাল শুনেছেন আপনারা ফিটাল মেডিসিন সম্বন্ধে অনেক কিছু। ইয়েস, দুটো জিনিসই হয়, ফিটাল মেডিসিন অ্যান্ড সার্জারি। আমাদের দেশে সার্জারিটা অত উন্নত হয়নি, কিন্তু মেডিসিন তো করতেই পারি, সেটা করাও হয়। কি করা হয়? প্রথমেই একটা আলট্রাসোনোগ্রাফি করা হয় দেখবার জন্য যে ডেটের সঙ্গে মিলেছে কিনা, আর ওই ইউট্রাসের ঠিক জায়গায় বসেছে কিনা প্রেগনেন্সিটা। অনেক সময় যখন 7 সপ্তাহ হয়ে যায়, 7 উইকস 8 উইক, তখন বেবির হার্টবিটটাও দেখা যায়। তো ন্যাচারালি আমরা প্রথম স্ক্রিনিংয়ে দেখলাম এগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু তখনও জানি না বাচ্চাটা কেমন আছে। সেইটা জানার জন্যে ধরো 11 থেকে 13 সপ্তাহের মধ্যে আমরা একটা করি ফিটাল স্ক্রিনিং। তাতে কি করা হয় না, একটা ব্লাড পরীক্ষা করা হয়, বিশেষ করে দেখা হয় ওই যাকে আপনারা বলেন ডাউন সিনড্রোম, মঙ্গল, ওই সবগুলো বাদ দেওয়া যায়। আর একটা আলট্রাসোনোগ্রাফি হয়, সেটাকে নিউকাল থিকনেস বলে একটা জিনিস আছে, এনটি স্ক্যান, নেজাল বোন, নাকের বোনগুলো যদি দেখা যায়, আর ওই এনটি যদি নর্মালের মধ্যে থাকে তার মানে এটা অনেকটাই নর্মাল। ধরুন একটু একটা কোয়ারি এলো যে ব্লাড রিপোর্টটা দেখাচ্ছে ওই 21 ট্রাইসোমি বেশি হয়, মানে মঙ্গল চাইল্ডের যেটা হয় সেটা একটু বেশি। তাহলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে অপারেশন করে দিতে হবে? নো, অপারেশন করতে হবে না। তো আমাকে শিওর হতে হবে যেটা সত্যিই সেই দিকে যাচ্ছে কি না। তার জন্য কী করা যায়? একটা ব্লাড টেস্ট, আমরা বলি এনআইপিটি, আর একটা হচ্ছে আবার আলট্রাসোনোগ্রাফি করে দেখা, দরকার হলে যে জলটার মধ্যে বাচ্চাটা ভাসছে সেই জলটা নিয়ে পরীক্ষা করা, তাকে বলে অ্যামনিওসেন্টেসিস। আচ্ছা, এনআইপিটি অ্যামনিওসেন্টেসিস করে আমরা শিওর হতে পারি যে না ওটা নেই কিংবা আছে। যদি একদম শিওর যে হ্যাঁ এতটাই খারাপ, তাহলে ওই আবার আমরা তো বিকলাঙ্গ একটা বাচ্চাকে এই সোসাইটিতে আনতে চাই না, তো ন্যাচারালি তাকে তখন অ্যাভয়েড করে দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা ঠিক নয়, এটা ঠিক নয়। দেখা যায় অন্য রিপোর্টে যাই বলুক এটা ঠিক আছে, মানে অ্যামনিওসেন্টেসিস বা এনআইপিটি ঠিক আছে,
এরকম আমার 2-3টে পেশেন্ট এখনই আছে। এরপরে আমরা কি করব, 18 থেকে 20 সপ্তাহ ওই সময় একটা আলট্রাসোনোগ্রাফি করা হবে। অনেকে বলেন অ্যানাটমি স্ক্যান, অনেকে বলেন অ্যানোমালি স্ক্যান। বাচ্চার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা হয়, কটা আঙুল আছে, হার্ট ঠিক আছে কিনা, লাংস ঠিক আছে, সব কিছু দেখা হয়, তাকে বলে অ্যানোমালি স্ক্যান। সেইটা করলে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারি যে হ্যাঁ এটা একটা নর্মাল বাচ্চা গ্রো করছে। এই যে প্রথমেই প্রশ্নটা না নর্মাল হবে, তো এটা দিয়ে একেবারে, অনেকটাই বোঝা যায়, একেবারে অনেকটাই। যেটা আজ অবধি, এটা আপনাদেরও জেনে রাখা ভালো, আজ অবধি যেটা আমরা এখনো পর্যন্ত করতে পারছি না, অটিজম, যেটা একটা রিয়েলি প্রবলেম, কিন্তু এটা অ্যান্টিনেটাল ডায়াগনোসিস হচ্ছে না, হয় না। একটা দিকেই আমরা এখনও একটু পিছিয়ে আছি। যাই হোক, কিন্তু অনেক কিছু করা যায়। আপনাদের যেটা মনের ভয় সেটা একদম মিটিয়ে দিন। আজকালকার দিনে ফিটাল মেডিসিনে অনেক কিছু করা যায়। তারপর বাচ্চার যদি কিছু ছোটোখাটো কিছু ডিফেক্ট থাকে, সেগুলো যদি আমরা মনে করি যে বাচ্চা হওয়ার পরেই সেটা করতে হবে, সেরকম দরকার হলে সেরকম যোগাযোগ মানে অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। আচ্ছা, যে যদি দরকার মনে হয় বাচ্চা বেরোনোর পরেই তার দরকার একটা শান্ট, মানে হেড থেকে একটা পাইপ দিয়ে দেওয়া, যে বাচ্চাটা একটুখানি জলটা বেশি মাথায় জমেছে সেটা যাতে ঠিকঠাক থাকে। নিউরোসার্জন লাগবে। কার্ডিয়াক যদি প্রবলেম থাকে কার্ডিয়াক, তাই এগুলো সব করা সম্ভব আগে থেকে যদি জানি। আচ্ছা, সেই জন্য শেষের দিকে গিয়ে আবার একটা ডপলার করা হয়, তাতে দেখা যায় যে কীরকম ব্লাড ভেসেল ফ্লো করছে বাচ্চার মধ্যে, আর আমরা তাতে বুঝতে পারি বেবির কন্ডিশনটা কীরকম আছে। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই দেখে অনেক সময় ডিসিশন নিতে হয় যে আগে হয়তো 4 সপ্তাহ আগে সিজার করে দিতে হবে। হ্যাঁ, অনেকেই ভুল বোঝেন যে ইচ্ছে করে সিজার করে দিল ডাক্তার, তা কিন্তু নয়। এই রকম ক্ষেত্রে সেটা দরকার হয়, স্পেশালি এইখানে বসে যেখানে আলোচনা করছি যে ইনফার্টিলিটি ট্রিটেড প্রেগনেন্সি, বাচ্চা হচ্ছে না, বন্ধা অবস্থায় এসে বন্ধাত্বটা ঠিক করে প্রেগনেন্সি করেছি, তো আমাকে তো আরও বেশি সাবধান হতে হবে। তো সেই জন্যেই হয়তো সিজার রেটটা তাতে বেশি হয়, রিস্ক ফ্যাক্টরটা কম হয়। আর সব থেকে বড় কথা, 37 উইক্সের পরে, 37 সপ্তাহের পরে বাচ্চা একেবারেই ম্যাচিওর হয়। তারপরে ওই আধা আউন্স 1 আউন্স ফ্যাট বাড়ে ওজনে, আর কিচ্ছু হয় না। তার আগে বাচ্চা কিন্তু সুস্থ। এগুলো জেনে রাখুন। একেবারেই। দর্শক বন্ধুদেরও অনেকের প্রশ্ন, যারা প্ল্যানিং করছেন বা যারা এখন মা হতে চলেছেন, তাদের একটা প্রশ্ন থাকে যে আমরা কি কোনো ভুল কাজ করে ফেলছি যাতে আমার সন্তান, আমার গর্ভের মধ্যে কোনো ক্ষতি হতে পারে? সেই কাজগুলো কি, যে কাজগুলো তাদের গর্ভাবস্থায় করা উচিত না, যেটা হলে সেই বাচ্চাটির কোনো রকমের অ্যাবনর্মালিটি আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে? সেই তো প্রথম ডে 1 থেকে বলে দিচ্ছি সবাইকে। প্রথম কথা, স্মোকিং চলবে না। হাজব্যান্ড যদি চেইন স্মোকার হয় তাকে বলবেন ঘরের বাইরে গিয়ে স্মোক করো, ঘরে থাকতে দেবেন না। দ্বিতীয় কথা, কফি খাবেন না, নিজেও স্মোকিং করবেন না। এইগুলো মেনে চলতেই হবে প্রেগনেন্সিতে, বাচ্চাকে ভালো রাখার জন্য। এবং খাওয়া দাওয়া, সেটাও ইম্পর্ট্যান্ট। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ওইসব খেয়ে যদি পেটটা খারাপ হয় তখন সেটা ট্রিটমেন্ট করতে হবে। তাতে কি হবে না, বাচ্চার গ্রোথটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আবার সেটাকে আস্তে আস্তে ঠিক করতে গেলে হয়তো সেই বেবিটা 3 কেজির হতো, সে কিন্তু 2.5 কেজির হবে। আচ্ছা, এই যে জিনিসটা, এইটা গোড়া থেকে মেনটেন করতে পারলে, যে জন্যে আমরা ডাক্তাররা বলি 12 সপ্তাহ অবধি একবারে কিচ্ছু খাবেন না, মানে যা আমরা বলে দেবো সেইটুকুই খাবেন। বাড়ির খাবার খেলে কিছু হয় না, কোনো ক্ষতি হয় না বাড়ির খাবার খেলে। আর অনেক তো ভুল ধারণা আছে, সেগুলোও সব ভেঙেছি অনেকবার। যা ইচ্ছে খাবেন, বিষ ছাড়া সব খাবেন। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করে আনারস খাবে, পেঁপে খাবে, হ্যাঁ, আমাদের শাস্ত্রে কোথাও লিখে নিয়ে খাবে না। তো সেই জন্যে সেইগুলো একটু মেনটেন করতে হয়। আর এই ইনফার্টিলিটি ট্রিটেড প্রেগনেন্সির এই জন্যে বলছিলাম 20 সপ্তাহ অবধি আমরা খুব সাবধানে থাকি। কারণ অনেক বেশি ওষুধও দেওয়া হয়, প্রোজেস্টেরন হরমোনটা নানাভাবে দেওয়া হয়, ভিজানালি জেলি দেওয়া হয়, হয়তো কাউকে ওষুধ খেতে বলা হয়, কাউকে ইঞ্জেকশন নিতে বলা হয়। এগুলো খুব দরকার হয়। আরেকটা জিনিস যেটা জানা দরকার, যে প্রেগনেন্সি আসেনি বা চেষ্টা করবে কিংবা ট্রিটমেন্টে যাচ্ছে, তখন কি করা উচিত। ফলিক অ্যাসিড খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ফলিক অ্যাসিড খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস,
মানে ওই আজকাল ওই সিডসগুলো খুব ভালো জিনিস, মানে বাদাম জাতীয় আর কি, বাদাম। আমি সিড বলে আবার সবাই চিয়া সিডের দিকে দৌড়বে, সেটা নিয়েও অনেক কথাই বলেছি। ভালোটা কোনটা খারাপ কোনটা বোঝা খুব মুশকিল ভাই, আমাকেও জিজ্ঞেস করবেন না। কিন্তু নাটস ইজ ভেরি গুড। আচ্ছা, ফ্রুটস আর নাটস আমরা খেতেই বলি, আচ্ছা, কারণ দেখো ভিটামিনসগুলো, ভিটামিন সি, ভিটামিন এ, এগুলো ফ্রুটস থেকে আসে। নাট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট, ইটস ভেরি গুড, এগুলো ভেরি গুড ফর হেলথ। তা সেগুলো খেতে আরম্ভ করা উচিত। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ফলিক অ্যাসিড, এইসব খেতে খেতে প্রেগনেন্সির চেষ্টা করুন। সব থেকে বড় কথা, এইগুলো করলে সুস্থ বাচ্চা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। একদম। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রেগন্যান্ট টাইমে যদি কোনো মা তিনি চিকেন পক্স বা হাম এই ধরনের অসুখে আক্রান্ত হন, তাহলে সেই প্রেগন্যান্সিটা কি রাখা পসিবল হয়? যদি ফার্স্ট ট্রাইমেস্টারে হাম মানে মিজলস, একটা ভাইরাল ইনফেকশন, চিকেন পক্স, হার্পিস, এগুলো ভাইরাল ইনফেকশন, এগুলো যদি হয় বেশি করে, তাহলে ডেফিনেটলি সেই প্রেগনেন্সিটাকে চলতে দেওয়া হয় না। কারণ দেখা গেছে যে তাতে চান্সেস অফ অ্যাবনর্মালিটি, কিছু না কিছু অর্গানকে এফেক্ট করেছে ভীষণ বেশি। অতএব সেটা বুঝিয়ে বলতে হবে, প্রাইমারি হলেও, প্রথম প্রেগনেন্সি হলেও সেটা বুঝিয়ে বলে সেটাই। কারণ এটা নষ্ট করা মানে এই নয় তো যে আর হবে না, হবে তো নিশ্চয়ই, প্রেগনেন্সি তো আবার হবে। স্যার, তাহলে যখন কোনো মা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন, তার এই যে চিকেন পক্স বা হামের জন্য, তাহলে কি তার ভ্যাকসিন নিয়ে নেওয়া দরকার? সেটা কি অনেকটা সাবধানতা? আজকালকার দিনে তো মেজিস ভ্যাকসিন দেওয়াই হচ্ছে, প্রেগনেন্সিতে অ্যান্টিনেটাল পিরিয়ডেও দেওয়া হয়। তো একদম এটা প্রায় রুটিন হয়ে গেছে। ধরো হুপিং কাপ পার্টুসিস, সেটা আজকাল এসে গেছে। ডিপথেরিয়া, টিটেনাস, সেটা তো দেওয়াই হয়, ইভেন গভর্নমেন্ট লেভেল থেকে আজকাল। আর টি দেয় না, টিডি দেয়। তো এই ভ্যাকসিনেশনসগুলো ডেফিনেটলি দরকার। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু জিনগত সমস্যা থাকে, সেই জিনগত সমস্যার ক্ষেত্রে এই ফিটাল মেডিসিনটা কি সমাধান সম্ভব হয়? জিনগত যদি কিছু সেরকম বেশি হয়, সমাধান তো একমাত্র নষ্ট করে দেওয়া। কিন্তু জিনগত সমস্যা হবে কেন সেটা যদি আগে মাথায় আসে, তাহলে বাবা মা দুজনের ক্রোমোজোম অ্যানালিসিস করা হয়, রাইট? প্রেগনেন্সি এসে যাওয়ার পরে যেটা করা যায় সেটা ওই যে বললাম, ব্লাড নিয়ে, হয় কর্ড থেকে ব্লাড নিয়ে কিংবা ফ্লুইড নিয়ে, সেইটা ক্রোমোজোম অ্যানালিসিস, সেটাও করা হয়, করতে হতে পারে। ধরো একটা এক্সাম্পল দিই, বাবা মা দুজনেই বিটা থ্যালাসেমিয়া কেরিয়ার, কিংবা একজন বিটা থ্যালাসেমিক, একজন কেরিয়ার, তার বাচ্চা বিটা থ্যালাসেমিয়া কেরিয়ার হবেই হবে। কেরিয়ার হলেও তার মোটামুটি নর্মাল লাইফ চলবে, হিমোগ্লোবিনটা একটু কম থাকবে, এইগুলো হবে। কিন্তু সেটা দেখে নিতে হবে আমাদের, যখন প্রেগনেন্ট সেই বাচ্চাটা বিটা থ্যালাসেমিয়া মেজর হবে না মাইনর হবে, মানে ক্যারিয়ার হবে না সত্যি সত্যি তার এফেক্টেড হবে। সেইটা করবার জন্যে কর্ডোসিনথেসিস বলে, বাচ্চার কর্ড থেকে ব্লাড নিয়ে পরীক্ষা করা হয়। আচ্ছা, সেটাও হয় আমাদের দেশে। আজকাল খুব ভালো ভালো সেন্টার এখানে বেরিয়ে গেছে ফিটাল মেডিসিনের, তারা করছেন এইসব কাজ। তো সেইটা দিয়ে কিন্তু বোঝা যায় যে এই বাচ্চাটা যেটা গ্রো করছে পেটের মধ্যে, তার কীরকম সমস্যা হতে পারে। দেখো, আজকালকার দিনে থ্যালাসেমিয়া যদি মেজর হয়, তাহলে একটা বাচ্চাকে নিয়ে আসা হবে কিনা তাদের সঙ্গে কথা বলা হবে, পার্টির সঙ্গে, মানে হাজব্যান্ড ওয়াইফ। খুব চিন্তার ব্যাপার। থ্যালাসেমিয়া তুমি দেখতেই পাচ্ছ আজকাল এত বেশি হচ্ছে ক্রমেই, এবং ব্লাড পাওয়া একটা সমস্যা। দের ইজ অলওয়েজ এ স্কেয়ারসিটি আমাদের ব্লাড ব্যাঙ্কে। এই ব্লাড দিয়ে দিয়ে তাদেরকে কতদিন রাখা যাবে? 30s, তারপরে সে আর থাকবে না। তা সেইটা কাম্য না, সোসাইটিকে এই ভার বহন করতেই দেওয়া হবে না? এই প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যাক, তারপরে আবার একটা প্রেগনেন্সি হবে। কিন্তু দুজনেই যদি এটা হয়, আমি আজকাল খুব সবসময় বলি, এই কুষ্টি বিচার টিচারগুলো উঠে গেছে। আপনারা আগে দেখে নিন, মেয়েরা এলে বলি যে ছেলেকেও জিজ্ঞেস করবেন এই থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা করা হয়েছে কিনা, ব্লাড গ্রুপটা কী আছে। মেয়ের যদি নেগেটিভ হয়, হাজব্যান্ডের যদি পজিটিভ হয়, তাহলে একটু তো পজিটিভ নেগেটিভের প্রবলেম হতে পারে। আর দুজন যদি নেগেটিভ হয়, কোনো ঝামেলা নেই, ব্লাড গ্রুপটা দেখে নিন।
এই যে সামান্য জিনিসগুলো, এইগুলো হচ্ছে বিবর্তন। আগেকার দিনে ওই রাজ্যটক মিল হয়েছে, তার রাজ্যটক তো আজকাল দেখছি দুদিনে ডিভোর্স হচ্ছে। তো আমার কথাগুলো খুব খারাপ, ভাই ক্ষমা করবেন। তো সেই জন্যে আর কি এইগুলো দেখে নেওয়া দরকার। একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ারকে বিয়ে করা উচিত নয়। একদম। একজন যদি নর্মাল পার্টনার হয় তাহলে 4 জনের মধ্যে একজন বাচ্চা হয়তো খারাপ হতে পারে, 3 জন ভালো হবে। মায়ের মানসিক অবসাদ সেটা কি বাচ্চার এই ধরনের ত্রুটি তৈরি করতে পারে? সাথী, এটা দুর্দান্ত প্রশ্ন করেছো। অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে নানা রকম কাণ্ড হয় মনের মধ্যে দিয়ে, কিন্তু একে বলে প্রেগনেন্সি ব্লুজ। হাওয়া করে হঠাৎ কাঁদতে আরম্ভ করলো, এরকম জিনিসগুলো হয়। কিচ্ছু না, তখন দরকার হচ্ছে সাপোর্ট। পারিবারিক যে সাপোর্টটা, সেইটা যদি বেশি থাকে তাহলেই ভালো হয়। এখানে শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর চাকরি করছে তাদের মধ্যে এগুলো বেশি হয়, সময়টা কম হয় বলে। একসঙ্গে থাকা এবং একে অপরকে সাপোর্ট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর মানসিক অবসাদ যদি আগে থেকে থাকে তাহলে ওভুলেশনটাই হতে অসুবিধা হয়, প্রেগনেন্সি হতেই অসুবিধা হয়। দর্শক বন্ধুরা, আপনাদের প্রথমেই বলেছিলাম যে একটি সুস্থ সন্তানের জন্ম দেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো অত্যন্ত জরুরি সেটা আমাদের জানা দরকার। আর সেটা জানতে আমরা যার কাছে এসেছিলাম তিনি হচ্ছেন একজন জ্ঞানের ভাণ্ডার। আপনারা সর্বদাই তার অভিজ্ঞতার দ্বারা সমৃদ্ধ হয়েছেন। তিনি আপনাদের কাছে যে কথা বলেন সেটা আপনাদের কাছে একটা সম্পদ বলা চলে। তো তার এই সম্পদ নিয়ে আমরা এগিয়ে চলি, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার এগিয়ে চলে, আর আপনাদের কাছে প্রতিনিয়ত নানা রূপে তিনি ধরা দেন। তো থ্যাংক ইউ স্যার ভেরি মাচ আমাদের এই আলোচনায় আসার জন্য। হবু মায়েদের কাছে এই আলোচনা আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক। সকলে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা মা হতে চাইছেন, যারা মা হওয়ার এই সময়ের মধ্যে দিয়ে রয়েছেন, তারা খুব ভালো থাকুন, কারণ দিনের শেষে একটা সুস্থ সন্তান আমাদের প্রত্যেকের কাছে কাম্য, সেটা আমাদের পরিবারই হোক বা আমাদের সমাজ হোক। ধন্যবাদ। নমস্কার। কথাগুলো মনে রাখবেন, সুস্থ থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই পাঠিয়ে দেবেন সাথীর কাছে, একেবারে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।